অনেক অপেক্ষার পরে থেলাপতি বিজয় ও ববি দেওল অভিনীত জননায়গান মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এই সিনেমাটি হতে চলেছে থেলাপতি বিজয়ের শেষ সিনেমা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা জেলের ভেতরে থাকা এক কনস্টেবল জেলারকে কল দেয় আর জানায় জেলে 20টি কয়েদিকে ট্রান্সফার করা হয়েছে। তখন জেলার ওকে বলে ওদেরকে এ ব্লকে রাখো, কিন্তু কনস্টেবল জানায় ওপর থেকে অর্ডার এসেছে যে ওদেরকে বি ব্লকে রাখতে হবে। আর কিছু চিন্তা না করে জেলারও পারমিশন দিয়ে দেয়। তখন ওই কয়েদিগুলোকে বি ব্লকে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই জেলার আবারও ফোন দেয় সেই কনস্টেবলকে এবং জিজ্ঞাসা করে বি ব্লকে কি কোনো স্পেশাল ভিআইপি রয়েছে। কনস্টেবল জানায় আমার নামের এক বিজনেসম্যান আছে সেখানে। এর আগের যে সরকার ছিল তার বেশিরভাগ টাকা আসতো আমার কাছ থেকেই। তখন জেলার বলে তাড়াতাড়ি কয়েদিগুলোকে থামাও। কনস্টেবল জানায় কোনো চিন্তার ব্যাপার নেই স্যার, ওখানে এমন একজন আছে সে ওদেরকে থামিয়ে ফেলবে। দেখা যায় এখানে আসা কয়েদিগুলো ওই লোকটাকে অ্যাটাক করে। জানের ভয়ে সেই লোকটাও দৌড়াতে থাকে। এক পর্যায়ে ওকে ধরে নিয়ে চলে আসে একটা মাঠের মধ্যে। ওকে মারতে যাবে ঠিক সেই সময়ই ধামাকাদার এন্ট্রি নেয় একজন কয়েদি। ওর ভাবসাব দেখেই সেখানে থাকা অনেকেই ভয় পেয়ে যায় এবং সেই লোকটাকে আর কিছুই বলে না। আরও এসে ওকে এটা ওটা বোঝাতে থাকে। ওনার নাম থেলাপতি ভিত্রিকোন্ডান। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। সেই জেলে যে কয়েকজন কয়েদি ঢুকেছিল সবাই এখানে উপস্থিত ছিল না। কয়েকজন অন্যদিকে খুঁজতেছিল সেই লোকটাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে ওই মাঠের মধ্যে আর এদেরকে বলতে থাকে এখনও তোরা আমাকে কিছুই করিসনি। এরা তো ওদেরকে অনেক করে বারণ করতে থাকে যে কিছুটা সময় চুপ থাক, কিন্তু ওরা কোনো কথাই শোনে না। পাশ থেকে একটা পাথর নিয়ে ঢিল ছোড়ে, সেটা গিয়ে থেলাপতির গায়ে লাগার আগেই সেটা ধরে ফেলে। তারপর ওদেরকে মারতে শুরু করে দেয় থেলাপতি। এক এক করে সবাইকে মারধর করতে থাকে। ততক্ষণে সেখানে জেলারও চলে এসেছিল আর ভেতরে হওয়া কাণ্ড কারখানা দেখে তো একদম অবাকই হয়ে যায়। ওর সাথে ছিল তার ছোট্ট একটা মেয়ে। থেলাপতি যে ওদেরকে মারছিল এটা দেখে আরও অনেকগুলো কয়েদি সেখানে চলে আসে এবং থেলাপতিকে মারার চেষ্টা করতে থাকে। তখনই দেখা যায় সেখানে থাকা থেলাপতির কিছু অনুসারীরা ওদেরকে প্রচুর মারধর করে। থেলাপতির গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় না ওরা। এই কয়েদিটাকে বাঁচানোর জন্য থেলাপতিকে ডেকে পার্সোনালি ধন্যবাদ জানায় জেলার। তখন থেলাপতি আবার ওর মেয়ের সঙ্গে খেলা করছিল। আসলে থেলাপতির এই মারামারির স্টাইলগুলো দেখে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল ছোট্ট ওই মেয়েটি। ওর নাম ভিজি। এরপর কাহিনীটা শিফট হয়ে অন্য একটা দেশ দেখানো হয়। সেখানে অনেকগুলো সন্ত্রাসী গাড়ি নিয়ে যেতে থাকে কোনো একটা জায়গায়। কিছুক্ষণের মধ্যেই খবরটা পেয়ে পুলিশরা সেই জায়গাটা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। আসলে এই জেলের মধ্যে ভয়ঙ্কর একজনকে আটকে রাখা হয়েছিল আর তাকে সারানোর জন্যই তার দলবল লোকজন নিয়ে এখানে এসেছে। দেখতে দেখতে ওরা সবাই চলে এসে অ্যাটাক করে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার বন্দুকযুদ্ধ, কিন্তু এখানকার পুলিশের হাতে যে সকল অস্ত্রপাতি ছিল তার থেকে অনেক ভারী ভারী অস্ত্রপাতি ছিল সেই সব সন্ত্রাসীদের কাছে। এই জন্য পুলিশ ওদের সাথে কোনোভাবেই পেরে ওঠে না আর পরাস্ত হয়। তখন সেই লোকটাকে সারিয়েও ফেলা হয়। অবশ্য সে নিজেও অনেকগুলো পুলিশ এবং কয়েদিকে মেরে ফেলেছিল। ওর নাম জন হিমলার। এদিকে থেলাপতির মা অনেক অসুস্থ, এজন্য সে তার ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু কোর্ট থেকে পারমিশন পায় না থেলাপতি। এজন্য সে মন খারাপ করে বসেছিল। তখন ওই জেলারটা নিজ দায়িত্বে থেলাপতিকে নিয়ে গিয়ে ওর মায়ের সঙ্গে দেখা করিয়ে দেয়। ওর মা শেষ কিছু কথা বলার পরেই মারা যায়। আর এই ভালো জেলারের জন্য অন্ততপক্ষে থেলাপতি তার জীবিত মাকে শেষবারের মতো একবার দেখতে পেল। এরপর কেটে যায় কিছুদিন। থেলাপতি আর সেই জেলারকে জেলের মধ্যে দেখত না। এই জন্য সে গিয়ে এক কনস্টেবলকে জিজ্ঞাসা করে জেলারকে আর দেখছি না কেন। তখন ওই কনস্টেবলটা বলে আপনাকে বিনা অনুমতিতে আপনার মায়ের সঙ্গে দেখা করিয়েছিল, এর জন্য উনি সাসপেন্ড হয়েছেন। এই কথাটা শুনে মন খারাপ হয়ে যায় থেলাপতির যে তাকে হেল্প করতে গিয়ে আজকে এই অবস্থা হয়ে গেল জেলারের। এরপর কেটে যায় আরও কিছুদিন। জেল থেকে ছাড়া পেয়ে যায় থেলাপতি। সেখান থেকে সে সোজা চলে আসে ওই জেলারের বাড়িতে। ভিজি ওকে দেখে তো অনেক খুশি হয়ে যায়, যদিও ওই সময়টা ভিজি একটু অসুস্থ ছিল। ওরা দুজনে অনেক মজা করছিল আর থেলাপতি যে ছাড়া পেয়েছে এটাতে জেলারও খুশি। এভাবে কিছুক্ষণ কাটার পরে জেলারের ফোনে একটা কল আসে, ওকে কোনো একটা জায়গায় আর্জেন্টলি যেতে হয়। তখন থেলাপতি বলে স্যার কোনো সমস্যা নেই, আপনি যান, আমি আপনি আসার আগ পর্যন্ত ভিজিকে ঠিকঠাক দেখে রাখবো। তখন থেলাপতির ওপর ভরসা করেই জেলার তার মেয়েকে রেখে বের হয়ে যায় তার বাইকটা নিয়ে। রাস্তা দিয়ে যেতে থাকলে হঠাৎ করেই পাশ রাস্তা দিয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারে জেলারকে। গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক বাজে অবস্থা হয়ে যায় জেলারের। ওনাকে এরপর হাসপাতালে ভর্তি করা হয়। এই খবরটা জেনে থেলাপতির সাথে সাথেই চলে আসে হাসপাতালে। তখন ওর সাথে দু একটা কথা বলার ভিজির একটা ছবি দেয়, যেটাতে সে মিলিটারি ড্রেস পরা ছিল। তার মানে ছোটবেলা থেকেই হয়তোবা তার স্বপ্ন ছিল সে বড় হয়ে মিলিটারি হবে। এরপর মারা যায় জেলার। তখন থেকেই ছোট্ট ভিজিকে বড় করতে থাকে থেলাপতি।
একদম নিজের মেয়ের মতোই ও সবকিছু দেখাশোনা করত। যখন যা প্রয়োজন ছিল সেগুলো করতো থালাপতি। তবে ভিজির একটা সমস্যা ছিল, আচমকা ওর সামনে কিছু ঘটে গেলে তার নিঃশ্বাস আটকে যেত, অনেক বাজে অবস্থা হয়ে যেত ভিজির। এজন্য ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায় থালাপতি। তখন ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থালাপতিকে জানায় ওর চোখের সামনে হয়তোবা কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটা সে কোনোভাবেই ভুলতে পারছে না। এজন্য যখনই আচমকা ওর সামনে কিছু ঘটছে তখনই ওর অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে। ওর এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে ওকে সাহসী করে তুলতে হবে, তার সাথে মস্তিষ্ককেও করতে হবে অনেক বেশি শক্তিশালী। ডাক্তারের থেকে এই কথাগুলো শোনার পর থেকেই থালাপতি ওকে বিভিন্ন ট্রেনিং দিতে শুরু করে, যেন বড় হয়ে সে শক্তিশালী একজন মেয়েতে পরিণত হতে পারে। এরপর কেটে যায় কয়েক বছর। এখন ভিজি অনেকটাই বড় হয়ে গেছে, সে এখন কলেজে পড়াশোনা করে। একদিন সে তার কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাবে বলে ডিসাইড করে। সে আর তার বান্ধবী একটা স্কুটি নিয়ে বের হয়ে পড়ে। প্রতিমধ্যে গিয়ে একটা পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ওরা। আসলে এখানে দোষটা ছিল ওই পুলিশেরই, তবে এই পুলিশ অফিসারটা ছিল অনেক বজ্জাত টাইপের। সে প্রচণ্ড ভয় দেখাতে থাকে ভিজিকে। এইসব ব্যাপার স্যাপার ঘটে যাওয়াতে সেই ছোট্টবেলার ওই সমস্যাটা আবারও হয়ে যায় ভিজির। তার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। পুলিশটা ওকে দেখে মনে করেছিল যে হয়তোবা নাটক করছে মেয়েটা, এর জন্য ওকে ধরে পুলিশ ভ্যানে করে উঠিয়ে নিয়ে যায়। এই ব্যাপারটা আবার ওর বান্ধবী একজনকে কল দিয়ে জানায়। ওনার নাম কায়েল। উনি বয়সে এদের থেকে অনেক বড় হলেও এদের সাথে খুব ভালো সম্পর্ক। কলটা পেয়েই কায়েল সাথে সাথেই চলে আসে থালাপতির বাড়িতে এবং ওকে সবকিছু খুলে বলে। তখন থালাপতি একজনকে কল দেয় এবং ব্যাপারটা দেখতে বলে। দেখা যায় সেই লোকটা ওই পুলিশ অফিসারকে ফোন দিয়ে তাড়াতাড়ি করে ভিজিকে ছেড়ে দিতে বলে, না হলে যে ওদের কী অবস্থা হবে এ সম্পর্কেও জানায়। এই কথাটা শুনে অনেক ভয় পেয়ে যায় সেই পুলিশ অফিসারটা, আর ভিজিকে সাথে নিয়ে চলে আসে ওর বাড়িতে। থালাপতির কাছে বুঝিয়ে দেওয়ার পরে ওর কাছে অনেক করে মাপ চাইতে থাকে সেই পুলিশ অফিসারটা। থালাপতির আসল পরিচয় কি আর কেনই বা ওর নাম শুনে এরকম ভয় পেয়ে গেল ওরা সবাই, সেটা একটু সামনের দিকে গিয়েই জানা যাবে। ওকে যখন বাড়িতে রেখে যাওয়া হয় তখন ভিজির ওপরে খানিকটা রেগে যায় থালাপতি, কিন্তু ভিজিকে একটু মন খারাপ করতে দেখে আবার ওর সব রাগ ঠান্ডা হয়ে যায়। তারপর থালাপতি সেখান থেকে চলে যাওয়ার পরেই কায়েল ভিজিকে জিজ্ঞাসা করে, এটা তোমার কে? ভিজি জানায়, এটা আমার আঙ্কেল। আসলে ওর ভাবসাব দেখে বোঝাই যাচ্ছিল যে কায়েল ওর প্রেমে পড়ে গেছে। এদিকে দেখা যায় সমুদ্রে দিয়ে একটা জাহাজ আসতেছিল। সেই জাহাজের মধ্যে ছিল অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কিছুক্ষণের মধ্যেই সেই জাহাজটাতে অ্যাটাক করে জন হেমলার ও তার দলবল। জন তো গিয়ে জাহাজের ক্যাপ্টেনদেরকে মেরে ফেলে। তারপর সেখানে থাকা ওই জাহাজে অনেক অস্ত্র চালাতে থাকে জন। ওর লোকজনেরাও সবাইকে মারছিল। দেখতে দেখতে পুরো জাহাজকে একদম ধ্বংস করে ফেলে ওরা। তারপর আবার নিজেদের স্পিডবোটটা নিয়ে ফিরে আসে। এই ব্যাপারটা নিয়ে দেশের মধ্যে তো একদম তোলপাড় উঠে যায়, কারণ এটা ছিল দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সরকার পর্যন্ত একদম নড়ে চড়ে বসে। দেখা যায় দেশের একজন মিনিস্টার দেখা করতে চলে আসে জনের সাথে। আসলে অনেক আগে থেকেই ওই জনের সাথে মিলিত ছিল। অন্যদিকে ভিজিকে ট্রেন্ড করতে থাকে থালাপতি, কিন্তু ব্যাপার স্যাপারগুলোতে একদমই পারদর্শী ছিল না ভিজি। তারপরে ওকে প্রচুর পরিমাণে প্রেশার দিত থালাপতি। আসলে সে তো এটা নিজের জন্য করছিল না, ভিজির বাবার শেষ ইচ্ছা ছিল তার মেয়েকে যেন সোলজার বানানো হয়। তবে ভিজি তো চাইতো বিয়ে করতে, এসব ট্রেনিং ওর একদমই ভালো লাগতো না। ওর অবশ্য একটা প্রেমিকও ছিল, আর তাকেই সে বিয়ে করতে চাইতো। একদিন যখন থালাপতি একটা শপিং মলে এসেছিল তখন ওকে ফলো করে সেখানে চলে এসেছিল কায়েল। তারপর ওর সাথে কথা বলতে থাকে। প্রথমে তো থালাপতি ওকে চিনতেই পারছিল না। তারপর কায়েল যখন তার পরিচয়টা দেয় তখন চিনতে পারে। তারপরেও মজা করে ওকে আন্টি বলে ডাকে। এই কথাটা শুনে খানিকটা রেগে যায় কায়েল। সে আসলে একজন ক্রাইম রিপোর্টার। এরপর থেকে ওদের দুজনের মধ্যে কথাবার্তা হতে থাকে। এরকম চলতে চলতে একসময় থালাপতি কায়েলকে একটা রিকোয়েস্ট করে। আসলে বিগত 3 বছর ধরে সে ভিজিকে মিলিটারি হওয়ার জন্য ফর্মটা পূরণ করতে বলছিল, কিন্তু কিছুতেই সেটা ভিজিকে দিয়ে পূরণ করাতে সক্ষম হয়নি। ওকে বুঝিয়ে শুনিয়ে যে কোনো মূল্যেই এটাকে সাইন করতে হবে, কারণ ভিজি এবং কায়েলের সম্পর্ক তো মোটামুটি ভালোই ছিল। হয়তো ওর কথা শুনলেও শুনতে পারে ভিজি। তখন থালাপতির কথা চিন্তা করে কায়েলও রাজি হয়ে যায়। একদিন ওদের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে সবাই খুব নাচানাচি করছিল। ভিজিও ঠিক তেমনটাই করছিল। তবে হঠাৎ করে একটা ছেলের কাছে লাল রঙের একটা পুতুল দেখে অনেক বাজে অবস্থা হয়ে যায় ভিজির। তখন সেই ছেলেটার সাথে গিয়ে ধস্তাধস্তি শুরু করে দেয় ভিজি। এক পর্যায়ে সেই পুতুলটা নিয়ে ছুঁড়ে ফেলে, আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর পরে ওকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। তিনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তিনি জানান ভিজির ছোটবেলাতে তার চোখের সামনে তার মাকে মেরে ফেলেছিল কিছু দুর্বৃত্ত। আসলে তখন ওরা এরকম টাইপের একটা পুতুলের মধ্যে থেকেই বন্দুক নিয়ে এসেছিল। এজন্যই ওই একই রকম পুতুল দেখে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল ভিজি। এই কথাটা শোনা মাত্রই থালাপতি আর কায়েল চলে যায় ভিজিদের পুরনো বাড়িতে।
ওখানে খোঁজবাজ করতে শুরু করে। ওই একই রকম দেখতে একটা পুতুল খুঁজে পায়। তারপর সেটার ভেতরে দেখতে পায় একটা বন্দুক রাখা। এরপর আবারও ঘাটাঘাটি করতে থাকে যে ওই পুতুলগুলো আসলে বানায় কারা আর এগুলো ডিস্ট্রিবিউটই বা কারা করে। এগুলো নিয়ে খোঁজাখুঁজি করতে করতে অনেক চাঞ্চল্যকর তথ্য পায় ওরা দুজন। গোটা দেশে এরকম কয়েকটা কোম্পানি আছে, তাদের থেকে পুতুলগুলো যারা পারচেস করেছিল তাদের লিস্টও নিয়ে আসা হয়। ভালো করে আরেকটু রিসার্চ করে দেখতে পায় যারা এই পুতুলগুলো কিনেছিল তারাই বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত ছিল। ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। এদিকে ভিজিকে অনেক করে বোঝানোর চেষ্টা করেও লাভ হয় না। হঠাৎ করে একদিন ভিজি তার প্রেমিককে কল দিয়ে বলে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব আনার জন্য, না হলে ওকে ওর বাড়ি থেকে মিলিটারি ট্রেনিংয়ের জন্য অনেক ফোর্স করছে। এটা শুনে পরের দিন সকালবেলাতেই সেই ছেলেটা তার বাবা এবং মা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে চলে আসে ভিজিদের বাড়িতে। এটা দেখে প্রথমে থালাপতি একটু রাগ করলেও পরে বসে ওদের সঙ্গে কথা বলার জন্য। ছেলেটার বাবা ছিল একদমই ন্যারো মাইন্ডেড, সে কারো কোনো কথাই শুনতো না। আর বিয়ের পরে ভিজিকে নিয়ে গিয়ে আর পড়াশোনা করবে না এটাও জানায়। ওর মতে মেয়েদের জন্মই হয়েছে বাচ্চা লালন পালন করার জন্য এবং সংসার করার জন্য। আরও অনেক আজে বাজে কথা বলতে থাকে সেই লোকটা। এই ব্যাপারগুলোতে অনেক রাগান্বিত হয়ে যায় থালাপতি আর সেই লোকটার কলার ধরে বসে। তারপর ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরো করে দেয়। ওর বাবার সাথে এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে অনেক রেগে যায় সেই ছেলেটার। ভিজিকে বলে, তুমি কাজটা একদমই ঠিক করলে না, আমাদেরকে ডেকে এনে তারপর আমার বাবাকে অপমান করালে তুমি। এটা বলেই সেখান থেকে অনেক রাগ করে চলে যায়। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে ভিজি থালাপতির ওপর অনেক বেশি রাগান্বিত হয় আর আজেবাজে অনেকগুলো কথাও বলে থালাপতিকে। আসলে ভিজি তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল, এর জন্য গত 12 বছর যে থালাপতি তার জন্য কত কি স্যাক্রিফাইস করেছিল এগুলো সব কিছু ভুলে গিয়েছিল, কিছুই তার মাইন্ডে আসছিল না। এই ব্যাপার স্যাপার নিয়ে থালাপতি অনেক কষ্ট পেয়ে যায়, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন অবশ্য ওকে খানিকটা সাপোর্ট দিচ্ছিল কায়েল। এভাবেই সময় কাটতে থাকে। হঠাৎ করে ভিজির হাতে একটা ফাইল পড়ে। এই ফাইলটার মধ্যেই ছিল জনের কুকর্মের সকল নথিপত্র। আসলে এই ফাইলটা অনেক কষ্ট করে নিজের জীবন বাজি রেখে সাংবাদিকটা কালেক্ট করেছিল। ভিজি যখন ওই দিক দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল ফোনে, তখন ওর হাতে ফাইলটা তুলে দিয়ে বলেছিল সিএমকে দেখানোর জন্য। অনেক করে রিকোয়েস্ট করেছিল, সাথে দেখিয়েছিল যে তার পায়ে সমস্যা, এর জন্য সে নিজে যেতে পারছে না। তখন ভিজি অবশ্য সেই ফাইলটা নিয়ে গিয়ে সিএমকে দেখিয়েছিল। এই ফাইলটা দেখা মাত্রই তো ওর দিকে অবাক চোখে চেয়েছিল সিএম। সেখান থেকে ফাইলটা সিএমকে দিয়ে আবার বাড়িতে চলে আসে ভিজি। সে থালাপতির সাথে একদমই কথাবার্তা বলতো না। একবার তো এমনটা হয়েছিল, সে যখন খাবার খাচ্ছিল তখন থালাপতি সেখানে যায় খাবার খেতে। এটা দেখেই সেখান থেকে নিজের থালাটা নিয়ে উঠে গিয়েছিল ভিজি। এটাতে খুবই কষ্ট পেয়ে গিয়েছিল থালাপতি। সেদিন রাত্রেবেলাতেই থালাপতি একটা চেয়ার নিয়ে ওদের বাড়ির বাইরেই বসেছিল। ঠিক তখনই সেখানে অনেকগুলো গুন্ডাপান্ডা চলে আসে ভিজিকে মারার জন্য। আসলে ভিজি যে ফাইলটা সিএমকে দিয়েছিল সেটা আবার কিভাবে যেন জনের কাছে পর্যন্ত চলে গিয়েছিল। তার মানে সিএম এর আশেপাশে এমন কিছু লোক আছে যারা জনের সাথে মিলিত। তখন এটা দেখে জন মনে করেছিল যে ভিজি হয়তো বা এই ফাইলটা সম্পর্কে কিছু জানে, কিন্তু আসলে ভিজি তো জানতোই না যে এই ফাইলটার মধ্যে কি আছে। তারপরও জনের নির্দেশকে মারার জন্য বাড়িতে চলে আসে গুন্ডাপান্ডারা। তখন বাড়ির বাইরে বসা ছিল থালাপতি। হঠাৎ করে ওর ওপরে যখন একটু লাইট গিয়ে পড়ে তখন থালাপতিকে দেখে চমকে ওঠে সেই গুন্ডাপান্ডাদের লিডার, আর ওখান থেকে অনেক ভয় পেয়ে পালিয়ে আসে। তারপরে সে হাইড আউটে বসে থাকলে সবাই জিজ্ঞেস করে, আপনি এত ভয় পেলেন কেন? তখন লিডার বলতে শুরু করে, অনেক দিন আগের কথা, আমরা সবাই গিয়েছিলাম জঙ্গলের মধ্যে থাকা একটা গ্রামের সবাইকে মেরে সেই জায়গাটা ফাঁকা করতে। ওখানে গিয়ে আমরা সবাইকে মারতে শুরু করে দিই। ছেলেদেরকে তো দড়িতে ঝুলিয়ে মারছিলাম, আর বাচ্চাদেরকে মারার সিস্টেমটা ছিল একটু ভিন্ন। ওদের গায়ের মধ্যে খড়কুটো বেঁধে তারপর দড়ির সাথে সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর ওদের পুরো শরীরে এবং সেই দড়িগুলোতে তেল ছিটিয়ে ওই দড়িটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল যেন ওরা পুড়ে মারা যায়। ঠিক তখন একটা ফালা আসে সেই জায়গাটিতে এবং আমাদের মধ্যকার একজনের বুকের ভেতর দিয়ে ঢুকে যায়। তার রক্তেই সেই আগুনটা নিভেছিল। তখন এন্ট্রি হয় থালাপতির। তার তরবারি দিয়ে সবাইকে সে কচুকাচা করছিল। ওখানে আমরা যতজন গিয়েছিলাম মোটামুটি সবাইকেই মেরে ফেলেছিল থালাপতি। কোনো মতে লুকিয়ে আমি সেখান থেকে ভেগে এসেছিলাম। আর এই জন্যই যখন ভিজির বাড়ির সামনে গিয়ে আমি থালাপতিকে দেখি তখন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। থালাপতি যতক্ষণ ভিজির সঙ্গে আছে ততক্ষণ ওকে মারা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য ওকে মারতে হলে ওদের দুজনকে আলাদা করতে হবে, তাহলেই কেবলমাত্র ভিজিকে মারা পসিবল। এর জন্য পরদিন সকালবেলাতেই ভিজির প্রেমিকের এক বন্ধুকে হায়ার করে ওরা ভিজিকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। প্ল্যান মোতাবেক ভিজি যখন সকালবেলাতে কলেজে এসেছিল তখন সেই ছেলেটা এসে ওকে বলে, তোমার প্রেমিক তোমাকে অমুক জায়গায় যেতে বলেছে আমার সাথে। এটা বলে ওকে বাইকে তুলে নিয়ে চলে যায়। রাত্রেবেলাতে ওদের সাথে ওই কর্মকাণ্ড ঘটে যাওয়াতে সকালবেলাতেই থালাপতি চলে গিয়েছিল পুলিশ স্টেশনে।
তখন পুলিশরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে ওকে জানায় ওই লোকগুলো গত 4 দিন ধরে ভিজিকে ফলো করছে, হয়তোবা কোনো একটা ঝামেলা রয়েছে। এই কথাটা শুনে অনেক ভয় পেয়ে যায় থেলাপতি। কিছুক্ষণ পর ভিজি যখন বাড়ি থেকে বের হতে চায় তখন ওকে কোনোভাবেই বাড়ি থেকে বের হতে দিতে চাচ্ছিল না থেলাপতি। তারপরে যখন ভিজি মানছিল না তখন সে নিজেই যেতে চায়, কিন্তু ভিজি ওকে সাথে নেয় না আর একাই চলে যায় কলেজে। এত কিছু ঘটে যাওয়ার পরও থেলাপতি চলে এসেছিল ওর কলেজে ওকে গার্ড দেওয়ার জন্য, কিন্তু এসেই জানতে পারে ভিজিকে নিয়ে চলে গেছে ওর এক বন্ধু। এটাতে থেলাপতির আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা সমস্যা তো চলছে ওর সাথে। এই জন্য সে তৎক্ষণাৎ চলে আসে পুলিশের কাছে এবং ওদেরকে ট্র্যাক করতে বলে। কিছুক্ষণের মধ্যে অবশ্য পুলিশরা ট্র্যাক করে ওর এক্স্যাক্ট লোকেশনটা বলে দিয়েছিল। এদিকে ভিজিকে নিয়ে সেই ছেলেটা চলে এসেছিল শুনশান একটা জায়গায়। সেখানে ছিল জনের ওই সন্ত্রাসী লোকগুলো যারা সেই ছেলেটাকে ভাড়া করেছিল। ভিজিকে ওদের হাতে তুলে দিয়ে সেই ছেলেটার সাথে হওয়া কন্ট্রাক্ট মোতাবেক টাকা চায়, কিন্তু ওরা তো আসলে সন্ত্রাসী, তো কোনোভাবেই নিজেদের কথা রাখে না আর মেরে ফেলে সেই ছেলেটাকে। তারপর মারতে শুরু করে ভিজিকে আর জিজ্ঞেস করতে থাকে, তুই ফাইল সম্পর্কে কি জানিস? তোকে এই ফাইলটা কে দিয়েছে? সেই লোকটা কোথায় এখন? কিন্তু এগুলো সম্পর্কে তো কিছুই জানতো না ভিজি। এই জন্য সে শুধু বারবারই বলছিল আমি কিছুই জানি না, কিন্তু ওর কোনো কথাই শুনছিল না। ওরা আর মারধর করতে থাকে ভিজিকে। এমন করতে করতে এক পর্যায়ে ওকে জানে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় থেলাপতি। ভিজির রক্ত দেখে তোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। থেলাপতির মাথার সকল তারই যেন ছিঁড়ে যায়। তারপর ওখানে থাকা সবাইকে মারতে শুরু করে, কাউকেই যেন ছাড় দিচ্ছিল না। ওর কলিজার টুকরা ভিজিকে আঘাত করেছিল ওরা। এটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না থেলাপতি এবং ওদেরকে জানোয়ারের মতো মারছিল। দেখতে দেখতে প্রায় ওদের সবাইকেই মেরে ফেলে। তখন ফোন দিয়েই খবরটা একজন জনকে বলে। এজন্য সে তার স্কিল্ড ফাইটারদেরকে পাঠায় এখানে থেলাপতিকে মারার জন্য। এতজনের সঙ্গে ফাইট করাতে থেলাপতি একটু দুর্বল হয়ে পড়েছিল। এর জন্য ওরা এসেই ধরে ফেলে থেলাপতিকে। তখন একজন এসে ফোনটা দেয় থেলাপতিকে জনের সাথে কথা বলার জন্য। কিছুক্ষণ কথা বলার পরে জন ভিডিও কলটা অন করে। ওর চেহারাটা দেখে তো অবাক হয়ে যায় থেলাপতি। আসলে জন আগে ছিল একজন পুলিশ অফিসার। পেছনের কিছু কাহিনী মনে পড়ে যায় থেলাপতির। একজন পুলিশ অফিসার থেকে কিভাবে সে দেশদ্রোহী হয়ে উঠেছিল এটা একটু সামনের দিকে গিয়েই জানা যাবে। ওকে দেখেই এবার শরীরে শক্তি পেয়ে যায় থেলাপতি আর মারতে শুরু করে দেয় জনের স্পেশাল লোকদের। চোখের পলকেই ওদের কামতামাম করে ফেলে। তারপর যে ফোনটাতে কানেক্টেড ছিল জন, ওই ফোনটা নেয় আর থ্রেড দেয় থেলাপতি। আর ক্যামেরাটা একটু উঁচু করে ধরে ওকে দেখায় যে দেখ তোর লোকজনের কি অবস্থা করেছি, তোরও ঠিক এমনই অবস্থা করব আমি। তোর সাথে আমার আগের যে হিসাবটা ছিল সেটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু এবার এই নতুন চ্যাপ্টারগুলো তুই একদমই ঠিক করিসনি। নিজের মৃত্যু তুই নিজেই ডেকে এনেছিস। কিন্তু থেলাপতির কথায় একদমই ভয় পাচ্ছিল না জন। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় কয়েক বছর আগের কথা। একটা গ্রামের মানুষরা সবাই সুখে শান্তিতেই বসবাস করত। হঠাৎ করে সেই গ্রামে যারা লাল পানি খেত তাদের মৃত্যু হতে শুরু হয়। এরকম করে মোটামুটি 50 থেকে 70 জন মানুষ মারা যায় একটা দিনে। ব্যাপারটাতে গ্রামবাসীরা সবাই বুঝতে পেরে যায় যে এটাতে কোনো ঝামেলা তো রয়েছে, না হলে একসাথে এতগুলো মানুষ মারা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য গ্রামের সবাই এক হয়ে সেই লাশগুলো নিয়ে মিছিল করতে থাকে। এদেরকে হত্যা করার পিছনে যারা রয়েছে তাদের শাস্তি চায়। কিন্তু আসলে এদের মৃত্যুর পেছনে যাদের হাত ছিল তারা অনেক ভয়ঙ্কর এবং পাওয়ারফুল মানুষ ছিল। এই সাধারণ মানুষ কোনোভাবেই ওদেরকে টাচও করতে পারবে না। তারপরেও নিজেদের জীবনের তোয়াক্কা না করেই ওরা লাশগুলো নিয়ে মিছিল করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশ এবং ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরে ওদেরকে থামাতে পারছিল না। এর জন্য পুলিশ ওদের ওপরে গুলিবর্ষণ করতে শুরু করে। যে পুলিশদেরকে বেতন দেওয়া হতো সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, সেই পুলিশরাই ক্ষমতার লোভে সাধারণ মানুষদেরকেই মারতেছিল। ওখানে থাকা প্রায় সকল মানুষকেই মেরে ফেলা হয়। তবে সবার মাঝে একটা মহিলা জীবিত ছিল। সে আমরণ অনশনে বসে পড়ে। এখানে হওয়া কার্যক্রম এবং ওই মহিলাটির অনশন দেখে পুরো দেশই কেঁপে উঠেছিল সেদিন। তখন জন ছিল বড় মাপের একজন পুলিশ অফিসার। সে এবং তার প্রেমিকা দুজনেই ছিল বড় বড় পদে। তখন সে দেশপ্রেমিকই ছিল। পুলিশ যেই কর্মকাণ্ডগুলো করেছিল এটার জন্য অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল জন, এবং এসে ওদেরকে অনেক গালিগালাজ করতে থাকে। আর কেন পুলিশরা এরকম অ্যাকশন নিল এই সম্পর্কে জানতে চায়, কিন্তু সেখানে থাকা অফিসারগুলো একজনও মুখ খুলছিল না। ঠিক তখনই সামনে আসে কনস্টেবল আর জনকে সবকিছু খুলে বলতে থাকে। সাথে ওকে কিছু ফাইলও দেখায়, কেন এতগুলো মানুষ মারা গেছে এবং কেনই বা পুলিশ সাধারণ জনগণের ওপর ওভাবে গুলিবর্ষণ করেছিল, এগুলো সব বলতে থাকে ওই কনস্টেবলটা। এই সব কিছুর পেছনে আছে বড় মাপের একজন পলিটিশিয়ান, ওনার নাম রাঙ্গা। ওনাকে এই প্রদেশের সবাই জমের মতো ভয় পেত। ওনার বিরুদ্ধে কেউ একটু টু শব্দ করারও সাহস পেত না। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় জন এবং রাঙ্গাকে গ্রেপ্তার করার জন্য চলে আসে ওর বাড়িতে। ওকে দেখে প্রথমে তো সবাই মনে করেছিল হয়তোবা কিছু টাকা পয়সা নিতে এসেছে জন,
কিন্তু সে যখন বলেছিল আমি তোকে এখানে গ্রেপ্তার করতে এসেছি, তখন এটা শুনে তো সবাই হেসেই উড়িয়ে দেয়। তারপর জন গিয়ে ওর কলারটা ধরে ফেলে। এটাতে সেখানে থাকা সবাই রাগান্বিত হয়ে পড়ে, কিন্তু ওদেরকে থামায় রাঙা আর জনকে বলে একটু বাইরে গিয়ে দেখে আয়। তখন জন যায় বাইরে এবং দেখতে পায় হাজার হাজার মানুষ রাঙ্গার বাড়ির চারিদিকে এসে উপস্থিত হয়েছে। আসলে রাঙাকে যে একজন পুলিশ অফিসার গ্রেপ্তার করতে এসেছিল এই খবরটা জেনে ওরা সবাই এখানে এসেছিল। এটা দেখে চমকে যায় জন। তারপর আবার ঘরের ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওর প্রেমিকাকে ধরে আনা হয়েছে। এটা দেখে আর কিছুই বলে না জন। তখন দুজন এসে জনের পুলিশের পোশাকটা ছিঁড়তে শুরু করে, শার্ট প্যান্ট সবকিছুই ছিঁড়ে ফেলে। ওর সাথে আসা কনস্টেবলটারও একই দশা করে। তারপর সেই সেরা কাপড় চোপড়গুলো কনস্টেবলের হাতে ধরিয়ে দেয় আর ওরা দুজনেই রাঙার বাড়ি থেকে বের হয় শুধু হাফ প্যান্ট পরে। মানুষজন তো ওদেরকে দেখে অনেক হাসাহাসি করছিল। এই সময়টায় নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল জনের। পরদিন সকালবেলাতে অনশন করতে থাকা সেই মহিলাটার কাছে এসে কিছু কাপড় চোপড় দিয়ে যায় রাঙার একজন লোক। এই কাপড় চোপড়গুলো ছিল ওই মহিলাটার ছোট্ট মেয়ের। তাকে স্কুল থেকে ধরে নিয়ে গিয়েছিল রাঙার লোকজনেরা। তখন সেই কাপড় চোপড়গুলো একটা দড়িতে বেঁধে সেটাই পতাকা হিসেবে টানিয়ে নেয় সেই মহিলাটা, আর আবারও বসে পড়ে অনশনে। এই ব্যাপার স্যাপার নিয়ে আবার অনেক নিউজও হয়। একজন দুজন করে আরও অনেক মানুষ ওদের সাথ দিতে থাকে। কিন্তু তারপর পরে আবারও রাঙার লোকজনেরা সেখানে ঝামেলা শুরু করে আর ওদেরকে মারধর করতে থাকে। এই ব্যাপার স্যাপার দেখে সেখানে ওপর থেকে নিয়োগ দেওয়া হয় থালাপতিকে। যখন ওই মহিলাটার ওপরে অত্যাচার করতেছিল ঠিক তখনই সেখানে চলে আসে থালাপতি আর ওদেরকে একটা তলোয়ার দিয়ে কচুকাটা করতে শুরু করে। সেখানে থাকা কাউকেই ছাড় দিচ্ছিল না থালাপতি, সবাইকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলে। তারপর সেই মহিলাটিকে এনে খাবার খেতে দেয়। কিন্তু নিজের পরিবারের সবাইকে সে হারিয়েছে, এমনকি গ্রামের সবাইকেও হারিয়েছে। এর জন্য কোনোভাবেই নিজের অনশনটা সে ভাঙতে চায় না। তারপর ওকে অনেক করে বলতে থাকে থালাপতি। হঠাৎ করে থালাপতির ফোনে একটা কল আসে। রাঙা কল দিয়েছিল ওকে। অনেক করে সে থ্রেট দিতে থাকে থালাপতিকে, কিন্তু লাভ তেমন একটা হয় না। একটুও ভয় পায় না থালাপতি। কথাবার্তা শেষ করে সে একটু যায় উপরে তার কাজে। তারপর সে যখন বারান্দা থেকে বাইরের দিকে তাকিয়েছিল ঠিক তখনই সেখানে চলে আসে একটা গাড়ি। সেটার ভেতরে ছিল রাঙার লোকজনেরা। গাড়িটা একটা পাক দিয়ে উলঙ্গ একটা মেয়ের লাশ সেখানে ফেলে দিয়ে চলে যায়। আসলে এটা ছিল আজকে সকালে ধরে নিয়ে যাওয়া ওই মহিলাটার মেয়ের লাশ। তাকে ধরে নিয়ে কান্নায় ভেঙে পড়ে মহিলাটি। এটা দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায় থালাপতি। কিছুক্ষণের মধ্যে আবার ওর কাছে কল আসে রাঙার। সে বিভিন্ন কটু কথা বলতে থাকে ওই মেয়ে এবং ওই মেয়ের মাকে নিয়ে, সাথে থালাপতিকে অনেক করে থ্রেটও দেয়। এগুলো শুনে তো থালাপতির রাগ একদম তুঙ্গে উঠে যায়। সাথে ওদের দুজনকে নিজের মেনশনে দাওয়াতও দিয়েছিল রাঙা। পরদিন সকালবেলাতেই থালাপতি এবং সেই মহিলাটা চলে আসে রাঙার বাড়িতে। ওর বাড়ির বাইরে ছিল হাজার হাজার মানুষ। তারপর ওরা দুজন চলে আসে ঘরের ভেতরে। ওদের সবাইকে খাবার খেতে দেওয়া হয়। ওরা যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই মহিলাটিকে কষে একটা চড় মারে রাঙা। তারপর অনেক আজে বাজে কথা বলতে থাকে ওনাকে। আসলে এতক্ষণ মহিলাটা জানতোই না যে রাঙাই আসলে এই সব কিছুর পেছনে রয়েছে। আর এই ব্যাপার স্যাপার দেখে সেখানে থাকা রাঙার লোকজনেরা তো প্রচণ্ড হাসাহাসি করতে থাকে। এগুলো দেখে আস্তে আস্তে রাগে ফুঁসতে থাকে থালাপতি। এরকম দেখতে দেখতে কিছুক্ষণ পরে ওর পাশে থাকা লোকটার বুকের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয় থালাপতি। এটা দেখে সবাই একদম থ হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। এই ব্যাপারগুলো দেখে রাঙা যখন দাঁড়িয়ে ওকে গরম দেখাতে থাকে তখন ওকে কষে একটা চড় লাগিয়ে দেয় সেই মহিলাটা। এতে আবারও সবাই থমকে যায়। তারপর বেলকুনিতে গিয়ে রাঙার একজন লোক বাইরের সবাইকে বলে দেয় যে গ্রেপ্তার করতে এসেছে রাঙাকে সেই পুলিশ অফিসারটা। এতে বাইরে সবাই হাঙ্গামা শুরু করে এবং সেখানে থাকা পুলিশদেরকে মারতে থাকে। তারপর আস্তে আস্তে সেই বেলকুনিতে পদার্পণ করে থালাপতি। একটা সিটি দেওয়ার সাথে সাথে ওর লোকজনগুলো সব অ্যাক্টিভ হয়ে পড়ে। এখানে থালাপতির পার্সোনাল লোকজনও ছিল অনেক। তারা এলোপাথারি গুলি করতে শুরু করলে সেখানে থাকা মানুষজন সব শান্ত হয়ে পড়ে এবং পালিয়ে যায়। তখন থালাপতি যেতে থাকে রাঙার দিকে। পথে সে একটা চাবুক খুঁজে পায়, সেটা দিয়ে মারতে থাকে সে রাঙাকে। অনেকক্ষণ মারধর করার পরে সেই চাবুকটা গলায় পেঁচিয়ে শুধু হাফ প্যান্ট পরিয়ে বাইরে বের করে নিয়ে আসে ওকে। যেমন করে সে পুলিশ অফিসার মানে জনকে অপমান করেছিল ঠিক একইভাবে ওকেও অপমান করতে করতে বাইরে নিয়ে আসে থালাপতি। তারপরে এনে ওকে লকআপে ঢুকিয়ে ফেলে। এদিকে দেখা যায় ওই রকম অপমানিত হওয়ার পরে জনের অবস্থা খুবই বাজে হয়ে পড়েছিল, একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। বারবারই ওর মনে পড়ছিল তার এই অপমানের কথা। এক পর্যায়ে সে আজব একটা আওয়াজ শুনতে পায়। তারপর খেয়াল করে দেখতে পায় সামনেই দাঁড়িয়ে আছে সে নিজেই। সে বিভিন্ন কথা বলতে থাকে জনকে। আসলে জনের সাবকনসিয়াস মাইন্ড নিজের একটা ডেভিল রূপ ক্রিয়েট করে ফেলেছিল, এই জন্য সে জনকে খারাপ হওয়ার পরামর্শ দিচ্ছিল। এক পর্যায়ে সেই ব্ল্যাক জনের হাতে থাকা বন্দুক দিয়ে গুলি করে সে হোয়াইট জনকে। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। তারপর হঠাৎ করে কনস্টেবলটার ডাকে জ্ঞান ফিরে পায় জন।
ওখানে সেই কনস্টেবলটা ওকে এক সেট পোশাক এনে দেয় এবং বলে যে রাঙাকে ধরে এনেছে থালাপতি। তারপর সেই ড্রেসটা পরে জন গিয়ে রাঙার সাথে কিছুক্ষণ কথা বলে। ওর কথা শুনে এখন বোঝা যাচ্ছে যেই জনকে অপমান করেছিল রাঙা, এটার সেই জন নেই। এই জন এখন হয়ে গেছে পুরোই ইভিল। তারপর জন কিছু খারাপ মানুষের সঙ্গে লিঙ্ক করে, আর ডিপার্টমেন্টের পাওয়ার তোর ছিলই। সব কিছু দিয়ে এখন সে তাণ্ডব চালায় পুরো রাজ্যে। সেই সময়টা একটা ফেস্টিভ্যাল ছিল, সেই ফেস্টিভ্যালে যে পটকাগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যেই ছিল আসল ধামাকা। এগুলোতে অনেক মানুষ মারা যায় একদিনে। এই ব্যাপারগুলো যে জনের ইশারাতেই হচ্ছে এটা আবার জেনে যায় থালাপতি, আর চলে আসে জনের সাথে কথা বলার জন্য। কিন্তু এসে যখন ওই কর্মকাণ্ড সম্পর্কে জনকে বলতে থাকে তখন থালাপতির সাথেও বাজে ব্যবহার করে জন, আর ওকে ডেকে নিয়ে যায় নিজের পার্সোনাল রুমে। সেখানে সে সন্ত্রাসীদের ধরার জন্য কত ধরনের প্ল্যান বানিয়েছিল সেগুলো দেখায়, কিন্তু কোনো লাভই তো হয়নি। এক পর্যায়ে জন থালাপতির সঙ্গে থাকা ওকে গুলি করে মেরে ফেলে। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় থালাপতি এবং ফাইট করতে শুরু করে জনের সাথে। তারপর একটা গুলি করে, সেটা গিয়ে জনের কাঁধে লাগে। আরেকটা গুলি করে, সেটা গিয়ে জনের পেটে লাগে। তখনই অনেকগুলো পুলিশ এসে ধরে ফেলে থালাপতিকে। জনকে এভাবে গুলি করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল থালাপতিকে এবং জেলে পাঠানো হয়েছিল। এই কাহিনীটা আসলে থালাপতি বলছিল সেখানে থাকা সবাইকে। এগুলো শুনে সেখানে থাকা সবাই বুঝতে পারে যে থালাপতি কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। ভিজির আর বুঝতে বাকি থাকে না যে থালাপতি তাকে কতটা ভালোবাসে। এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে আর্মিতে জয়েন করবে। তার পরপরই থালাপতি ওকে নিয়ে চলে আসে আর্মি ট্রেনিং সেন্টারে। সেখানে এসে দেখতে পায় এখানে একটা মেয়েও নেই। তারপরও ভিজিকে এখানেই ভর্তি করিয়ে দিতে চায় থালাপতি, কারণ এটাই ছিল শহরের মধ্যে বেস্ট। কিন্তু কোনোভাবে ওকে নিতে চাইছিল না সেই ট্রেনারটা, কারণ তার ধারণা মেয়ে মানুষ আর্মিতে জয়েন করার যোগ্যতা রাখে না, কারণ তারা দুর্বল। তবুও অনেক করে ওনাকে রিকোয়েস্ট করতে থাকে থালাপতি। তখন সেই ট্রেনারটা ভিজিকে ডাক দেয় এবং বিভিন্ন ব্যায়াম করতে বলে, কিন্তু কোনোটাই ঠিকঠাকভাবে করতে পারছিল না ভিজি। শেষে সেই ট্রেনারটা তার বেস্ট স্টুডেন্টকে ডাক দেয় এবং ফাইট করতে বলে ভিজির সাথে। ওর ঘুষি এবং লাথি খেয়ে খুব বাজে অবস্থা হয়ে যায় ভিজির। তখন সেই ট্রেনারটা থালাপতিকে বলে, দেখেন মেয়ে মানুষ কতটা দুর্বল, ওদের দিয়ে কোনোভাবেই আর্মিতে লড়া সম্ভব নয়। তবে ওর কথার সাথে কোনোভাবেই একমত হতে পারে না থালাপতি, আর যায় সেই রিংয়ের মধ্যে। গিয়ে সেই ছেলেটাকে বলে, তোমার বয়স 25 আর আমার বয়স 50, আসো দেখি তুমি আমার সাথে পারো কি না। থালাপতির সঙ্গে সেই ছেলেটা কোনোভাবেই পেরে ওঠে না। ওর অনেক বাজে অবস্থা করে ফেলে থালাপতি। এরপর থালাপতি ট্রেনারটাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই কয়েকজন সেখানে ধরে আনে একটা লোককে এবং একটা বাচ্চা মেয়ে। আর এখানে সেই জানায় ছোট্ট মেয়েটাকে চকলেট দিয়ে ওকে ব্যাড টাচ করতো এই লোকটা। তখন থালাপতি যায় ছোট্ট মেয়েটার কাছে আর জিজ্ঞেস করে, তোমাকে চকলেট কি প্রত্যেক দিনই দিত? মেয়েটা বলে যে হ্যাঁ। থালাপতি এবার জিজ্ঞেস করে, তোমাকে কি কেউ শেখায়নি যে কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ? ছোট্ট মেয়েটা বলে যে না। তখন ওকে নিয়ে থালাপতি চলে আসে সেই মেয়েটার স্কুলে। ওই সময় স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছিল। তখন স্টেজে যায় থালাপতি এবং এই ব্যাপার স্যাপার নিয়ে কথা বলে। সাথে জানায় ছোট থেকেই মেয়েদেরকে শেখাতে হবে যে কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ। যদি কেউ তাদেরকে ব্যাড টাচ করে তাহলে যেন সবাইকে বলে দেয়। এই কথাগুলো শুনে ট্রেনারটার মন গলে যায়, থালাপতিকে গিয়ে একটা স্যালুট করে। তারপর ভিজিকে ভর্তি করে নেয় নিজের একাডেমিতেও। এখানে ট্রেনিং করতে শুরু করে ভিজি। খুব ভালোভাবেই চলছিল ট্রেনিং, কিন্তু এর মধ্যেও মাঝে মধ্যে একটু সমস্যা হতো। ভিজির আগে যে সমস্যাটা ছিল সেটা এখনও মাঝে মধ্যে দেখা যেত। আচমকাই কোনো একটা কিছু ঘটে গেলে ওর নিঃশ্বাস আটকে যাওয়ার সমস্যাটা এখনও হতো। একদিন যখন সে ট্রেনিং করছিল তখন সেখানে থালাপতি এসেছিল। ঠিক ওই মুহূর্তেই ওর ওই সমস্যাটা আবার হয়েছিল। এটা দেখে খানিকটা চিন্তিত হয়ে পড়ে থালাপতি। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিজির ওই বয়ফ্রেন্ডটা চলে আসে। তখন ভিজিকে ডিস্টার্ব করতে বারণ করে থালাপতি, কিন্তু ভিজি যখন ওকে দেখতে পায় তখন ওকে কাছে ডেকে নেয় এবং কথা বলতে থাকে। ছেলেটা এসেই ভিজিকে বলে, তোমার এগুলো করার কোনো প্রয়োজন নেই, আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, তো তুমি আমার সাথে চলো, তোমাকে দিয়ে সব আর্মিতে জয়েন হবে না। তবে ভিজি বলে যে না, এখন থেকে এটাই আমার স্বপ্ন। এটা শুনে ছেলেটা বলে, তুমি তাহলে শেষমেশ তোমার চাচার ট্র্যাপে পড়েই গিয়েছো? আমাকে বাদ দিয়ে তুমি ওনার কথা বিশ্বাস করছো? তখন ভিজি বলে যে হ্যাঁ করছি, কারণ উনি গত 12 বছর আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। আমার জন্য কত স্যাক্রিফাইস করেছেন তার হিসাবও নেই। এই কথাটা শুনে মনটা ভালো হয়ে যায় থালাপতির। এতদিনে পাওয়া সকল কষ্ট একদম মুছে যায়। দেখা যায় থালাপতি এবং কাইল মিলে জনের খোঁজ খবর নিচ্ছিল। তারা জন সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। এভাবেই কেটে যায় আরও কিছুদিন। এখন রাঙ্গা জনের আন্ডারেই কাজ করত। এজন্য জন ওকে বলে জঙ্গলের মধ্যে থাকা ওই গ্রামটাকে ধুলোর সাথে মিশিয়ে দিতে, যেটাকে এর আগের বার থালাপতি বাঁচিয়েছিল। তখন রাঙ্গা অনেক মানুষজন নিয়ে যায় সেখানে এবং সেখানে গ্রামের মানুষজনকে মারতে শুরু করে। অনেকক্ষণ এভাবে খুন খারাপই করে ওরা। গ্রামের মানুষজন বারবারই শুধু থালাপতির নামে নিচ্ছিল।
আর বলছিল যে থেলাপতি এসে ওদেরকে বাঁচাবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এন্ট্রি নেয় থেলাপতি। সেই সন্ত্রাসীদেরকে মারতে শুরু করে, ওদেরকে প্রচণ্ড মারধর করে, তারপর ধরে নিয়ে চলে আসে একটা ওয়্যার হাউসের মধ্যে আর হাতে সেই আগের চাবুকটা নিয়ে নেয়। সেটা দেখে কথা বলতে শুরু করে রাঙ্গা। আসলে জনকে যেদিন তুমি গুলি করেছিলে সেদিন ওখান থেকে ওকে আমিই বাঁচিয়েছিলাম, তারপর ওকে এখান থেকে আফ্রিকা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম আমি। সেখানে গিয়ে জন আস্তে আস্তে অনেক পাওয়ারফুল হতে থাকে এবং পাওয়ারফুল মানুষজনের সঙ্গে ওর লিঙ্ক হয়ে যায়। এক পর্যায়ে আফ্রিকার সেই দেশটিতে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয় জন এবং পুরো দেশটাই দখল নিয়ে নেয়। ওর এখনকার প্ল্যান হচ্ছে এই দেশটাকেও নিজের করে নেওয়া। এই কথাগুলো শুনে তো চমকে ওঠে থেলাপতি। কিভাবে সে এখন জনকে থামাবে? ওর তো এখন প্রচুর পরিমাণে টাকা পয়সা, পাওয়ার এবং গোলাবারুদ সবই হয়ে গেছে। এরপর কেটে যায় আরও কয়েকদিন। সিএম অফিসে একটা মিটিং চলছিল। সেখানে স্পেশাল সব সোলজারদেরকে টাকার মাধ্যমে নিজের করে নিয়েছিল জন। ওদের সহযোগিতায় তার কিছু লোক ঢুকে পড়ে সেই সিএম অফিসের ভেতরে। সেখানে থাকা অন্য সকল সোলজারকে মারতে শুরু করে ওরা। এভাবে কিছুক্ষণ মারার পরে জন এসে পৌঁছে। সিএম সহ বড় বড় যেসব অফিসারগুলো ছিল সবাইকে জিম্মায় নিয়ে নেয় জন। পুরো অফিসটাই এখন ওর দখলে। এখানে তার লোকজনেরা বড় বড় অনেকগুলো বক্স নিয়ে আসছিল। এই বক্সগুলোর মধ্যে যে কি আছে সেগুলো একটু সামনে গিয়েই জানা যাবে। ততক্ষণে সিএম অফিসের বাইরে হাজার হাজার সৈন্য চলে এসেছিল। যে কোনো মূল্যেই সিএম অফিসকে শত্রুমুক্ত করতে হবে আর সিএমকে বাঁচিয়ে আনতে হবে। ওরা সব হ্যান্ড মাইক নিয়ে ভেতরে থাকা শত্রুদেরকে ওয়ার্নিং দিচ্ছিল। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। হঠাৎ করে ভেতর থেকে দেয়াল ভেঙে বাহিরে বের হতে থাকে কিছু জিনিস। দেখা যায় ওই বক্সগুলোর মধ্যে ছিল আসলে রোবট। এগুলো ছিল অনেক অ্যাডভান্স টেকনোলজির রোবট সোলজার। এদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না সাধারণ সোলজাররা। পুরো এলাকাটা যেন একদম যুদ্ধের ময়দান হয়ে গিয়েছিল। পুলিশ এবং আর্মিরা সব হেলিকপ্টার নিয়ে এসে ওই রোবটগুলোর সঙ্গে পারছিল না। রোবটগুলো একতরফা মানুষদেরকে মেরেই চলছিল। এমত অবস্থায় ওখানে টপ কমান্ডে থাকা সবাই পিছু হটতে শুরু করে, না হলে ওদের সবার জীবনই আজকে খোয়াতে হবে। এদিকে ভেতর থেকে জন ডিক্লেয়ার করে দেয় যে এটাকে পাকিস্তানের সঙ্গে সে অ্যাটাচ করবে। ওর এই বক্তব্য পুরো নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এতে করে দেশের ভেতরে থাকা মুসলমানদের সমস্যা হতে থাকে। হিন্দু অন্ধভক্তরা তাদের বাড়িঘর ভাঙচুর সহ অগ্নিসংযোগও করছিল। মুসলমানরা যে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করবে, কিন্তু পুলিশরাও তাদের দরজাগুলো আটকে দিয়েছিল। সূক্ষ্ম প্ল্যানের মাধ্যমে এখানে মুসলমানদেরকে মারার চিন্তাভাবনা করা হয়। পুরো দেশের অবস্থা ঘোলাটে হয়ে যায়। এক প্রকার গৃহযুদ্ধই বেঁধে গিয়েছিল দেশে। অন্যদিকে দেখা যায় থেলাপতি আর কায়েল মিলে একটা টিম প্রস্তুত করেছিল। এই টিমে ছিল একজন সায়েন্টিস্ট। সে কয়েকটা প্রোটোটাইপ লেজার গান তৈরি করেছিল, যেগুলো দিয়ে রোবটগুলোকে খুব সহজেই ধ্বংস করা পসিবল। ওদের এখানে 3টা টিম গঠন করা হয়। একটা টিম যাবে সরাসরি ফাইট করতে সেই লেজার গানগুলো নিয়ে, আরেকটা টিম যাবে কন্ট্রোল রুমে সেই রোবটগুলোকে নিজেদের করে নেওয়ার জন্য, আর অন্য টিমে থাকবে থেলাপতি আর ভিজি। তারা গাড়ি নিয়ে সামনে দিয়ে ঢুকবে ওদেরকে কনফিস্ট করার জন্য। ঠিক ওরা করেও এমনটাই। 3টে টিম 3 দিকে যায়। থেলাপতি ও ভিজি যে গাড়িটা নিয়ে যাচ্ছিল সেটা ছিল হাই কোয়ালিটির একটা গাড়ি। ওদেরকে দেখার সাথে সাথে অনেকগুলো ড্রোন ওদের পিছনে লাগিয়ে দেয় জন, কিন্তু এগুলো ওদের কিছুই করতে পারছিল না। তখন থেলাপতি একটা মিসাইল নিয়ে সেই সবগুলো ড্রোনকেই ধ্বংস করে ফেলে। তার পরপরই ওদের গাড়িতে অ্যাটাক করে অনেকগুলো রোবট। আস্তে আস্তে ওদের গাড়ি ড্যামেজ হতে থাকে। এতক্ষণে কন্ট্রোল রুমে ঢুকে গিয়েছিল ওদের লোকজন। তারপর কোডিং করতে শুরু করে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এদিকে বাজে অবস্থা হয়ে যাচ্ছিল থেলাপতির গাড়ির। অনেকক্ষণ এমন চলতে থাকলে হঠাৎ করে গাড়িটা ভাঙতে সক্ষম হয় সেই রোবটগুলো। এসে ওদের দুজনকে মেরে ফেলবে, ঠিক তখনই রোবটগুলো থেমে যায়। মানে কন্ট্রোল রুমের কাজ হয়ে গেছে। এখন রোবটগুলো মনে করছে যে এরা ওদের ফ্রেন্ড, আর নিজেরাই রোবটগুলো ফাইট করতে শুরু করে। এভাবে ওরা ঢুকে পড়ে সিএম অফিসের ভেতরে। গিয়ে দেখা হয়ে যায় জনের সাথে। তারপর শুরু হয়ে যায় ওর সাথে ফাইট। কিছুক্ষণ ফাইটটা হওয়ার পরে হঠাৎ করেই জন ধরে নিয়ে আসে সিএমকে। এর জন্য ওকে আর কিছুই বলতে পারছিল না থেলাপতি, কারণ জনকে কিছু করলে হয়তোবা সে সিএমকে মেরে ফেলবে। তার পরপরই সেখানে এন্ট্রি নেয় জনের গার্লফ্রেন্ড। আসলে এতদিন সে সিএম এর সঙ্গেই ছিল এবং সবকিছু সে জনকে আদান প্রদান করত। এখানে অবস্থা খারাপ দেখে সেখান থেকে ওরা পালিয়ে যাবে। এই কারণে ওর গার্লফ্রেন্ড একটা হেলিকপ্টার নিয়ে চলে আসে ছাদে। যখন জন গিয়ে সেটাতে উঠতে যাবে, ঠিক তখনই ধ্বংস হয়ে যায় হেলিকপ্টারটা, আর ওর মধ্যে সেই মেয়েটা মারা যায়। এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায় জন। ততক্ষণে সেই ছাদের ওপরে থেলাপতিও চলে এসেছিল এবং ওরা দুজনে ফাইট করতে শুরু করে। কেউই কারো চাইতে কম নয়। অনেকক্ষণ ওদের মধ্যকার এই ফাইটটা চলমান থাকে, কিন্তু শেষমেশ জন পেরে ওঠে না ওর সাথে। একদম জনকে জানেই মেরে ফেলে থেলাপতি। এরপর কেটে যায় কিছুদিন। চলে আসে ওদের দেশের ইলেকশন। যে দলটা এতদিন ক্ষমতায় ছিল সেই দলটা আবারও কেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় সাধারণ মানুষজন সব ভোট কেন্দ্রে চলে আসে।
প্রত্যেকের হাতেই ছিল একটা করে ব্যাগ। প্রথমে মহিলাগুলো তাদের ব্যাগ থেকে একটা করে দা বটি বের করতে থাকে। এটা দেখে কেন্দ্র দখল করার লোকগুলো সরে যায় এবং কেন্দ্র ছেড়ে দেয়। খুব সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবার ভোটে থেলাপতিও দাঁড়িয়েছিল। সে সিএম নির্বাচিত হয়। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।